সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে। আনোয়ার ইস্পাত এই সময়ে, আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। আজকে দিনের শিরোনামগুলো বলবো, এরপরে আমরা আলোচনায় যাব, অতিথিদের সঙ্গেও পরিচিত হব। আপিল নিষ্পত্তির আগেই 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যশোর কারা কর্তৃপক্ষ এই মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আপিল নিষ্পত্তি হওয়ার আগেই এ ধরনের একটি ঘটনা জানা গেল। চুয়াডাঙ্গার মকিম এবং ঝড়ু নামে 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ। মামলাটি শুনানির জন্য তালিকায় ওঠার পর জানা গেল এই তথ্য যে আপিল নিষ্পত্তির আগেই 2017 সালে মকিমের ফাঁসি কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ। অপর আসামি ঝড়ু, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পরে। কিভাবে এটি সম্ভব হলো, এই নজিরবিহীন ঘটনাটি আমরা আলাপ করব এ বিষয় নিয়ে। আজ পালিত হলো কলঙ্কময় জেল হত্যা দিবসের নানা কর্মসূচি, এবং সেই অধ্যায়ের কথা সবাই স্মরণ করেছে, এবং খুনিদের বিচার করা হবে। তাদের এই বিচারের প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় কমিশন গঠনেরও দাবি উঠেছে এই দিবসটিকে কেন্দ্র করে। জলবায়ু সম্মেলন চলছে। বিশ্বকে বিরূপ জলবায়ুর কারণে বাস্তুচ্যুত মানুষকে ভাগ করে নিতে হবে, এই দাবি উঠেছে সেখানে। স্কটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বক্তব্য রেখেছেন, এবং বার্ডেন শেয়ারিংয়ের কথা সবাই বলছে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই বিষয়টি জোরালোভাবে তুলেছেন যে বাস্তুচ্যুত মানুষের এই বিষয়টি সবাইকে দেখতে হবে। 2.5 বছরের দুদকের মামলায় 450 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, জব্দ হয়েছে 2100 কোটি টাকার সম্পদ। এই দিনের শিরোনাম, গুরুত্বপূর্ণ শিরোনামগুলো পরিচিত হচ্ছে। দুজন অতিথির সঙ্গে রয়েছেন জনাব মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক প্রধান তথ্য কমিশনার। স্বাগত আপনাকে। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জনাব আনিস আলমগীর, স্বাগত আপনাকেও। শিরোনামে আমি যে ক্লুটা দিলাম, যেটুকু বললাম, এটা বলার মধ্যেই যথেষ্ট বিস্ময় লুকিয়ে আছে। আপনি নিশ্চয়ই খবরটি জানেন। শুরু করব আপনার কাছ থেকে। হাইকোর্টের এই যে আপিল নিষ্পত্তি হওয়ার আগে দুজন, তা এটা খুবই বিস্ময়কর ঘটনা। আমি এটা নিউজে গিয়ে যেটা দেখলাম যে গত 100 বছরে এটা দ্বিতীয়বারের ঘটনা, বাংলাদেশের প্রথম। ব্রিটিশ আমলে এটা এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। তো পুরো প্রক্রিয়া আমি যেটুকু স্টাডি করে যেটা দেখলাম, এটা একটা মিসকমিউনিকেশন ছিল। যে নর্মালি আমরা নিম্ন আদালত যদি কাউকে ফাঁসির আদেশ দেয়, সেটা এটা উচ্চ আদালতে চলে আসে ওদের ইয়ের জন্য, যে যাচাই বাছাইয়ের জন্য, আবার হাইকোর্টে আসলো। হাইকোর্টেও সেই একই রায় গেছে অলমোস্ট, কিন্তু এই 2 আসামির একজন সম্ভবত আবার অ্যাপিল করছেন। সেই অ্যাপিলের খবরটা জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। এই যে কমিউনিকেশন, এই গ্যাপটার জন্য আসলে এখন দায়ী কে? এটা জেল কর্তৃপক্ষ তো বলতে পারে যে যেহেতু আমার কাছে এই কমিউনিকেশন আসে নাই, সো আমরা তো এটা দিতে বাধ্য, সেই ক্ষেত্রে আমরা দিয়েছি। কিন্তু আসামির প্রতি যে একটা অবিচার করা হলো, এটা কি বলবো, এই ধরনের অবিচার তো বাংলাদেশে কেন, এটা তো বিস্ময়কর একটা বিষয়। তো সেটার ক্ষতিপূরণ কে দেবে এখন? তাহলে আমাদের আপিল বিভাগের দায়িত্ব এটা ছিল না কার ছিল আমি জানি না। আমার দৃষ্টিতে এটা যদি মিসকমিউনিকেশন হয়ে থাকে, এটা আপিল বিভাগেরই তো জানানোর কথা যে তোমার অমুক আসামি যে তোমার হেফাজতে আছে এখন, তার আপিল পেন্ডিং আছে, সো তুমি তার কার্যকর করতে পারো না। আর এই ক্ষেত্রে যারা ছিল, যে আইনজীবী ছিলেন, এই আইনজীবী তো এখন খুব সচল হয়েছেন। উনি 10 বছর 8-9 বছরের মতো এটা ইয়েতেই ছিল, মানে সিরিয়ালে আসার অপেক্ষায় ছিল। এটাও আরেকটা জিনিস যে আমাদের এই ধরনের মামলাগুলো, একটা মামলা কতটা বছর ঝুলে থাকছে এবং নষ্ট করছে। 8-10 বছর পরে এই মামলা যখন সিরিয়ালে আসছে, তখন আইনজীবীরও খবর হয়েছে। 17 সালে ফাঁসি কার্যকর হয়েছে। হ্যাঁ, 17 সালে আপনি খেয়াল করতেন, 6 বছর মতো না, 17, 18, 19, প্রায় 5-6 বছরের পরে এই ঘটনা। 4 বছর 21 এটা দেখুন, 4 বছর পর না কার্যকর হয়েছে, 4 বছর। কিন্তু উনি আপিলটা আরো আগে করছে। সো এত মানে মকিমের ফাঁসিতে কার্যকর হয়েছে 17, কিন্তু আপিলটা করছে আরো আগে। তো এই যে আইনজীবী যে এটা কমিউনিকেট করলো না, আর যাদের আত্মীয় স্বজন তারাও এভাবে কিভাবে, এটা আমি জানি না, সবকিছু আমার কাছে অদ্ভুত লাগছে শুনে। মানে উনি যদি আপিল করে থাকেন, তাহলে তো প্রথম দায়িত্ব হচ্ছে যে কারা কর্তৃপক্ষকে অবহিত করা যে এইটা কার্যকর করার কোনো সুযোগ নেই। সেটা তার আত্মীয় স্বজন করবে, আইনজীবী করবে, কারা কর্তৃপক্ষ করবে। কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে তো আমরা আপিল বিভাগ থেকেও আপিল বিভাগ করবে এটা।
কারা কর্তৃপক্ষের করার কথা না, তারা তাদের চিঠির উপরে নির্ভর করে, কে আসবে কে যাবে, তারা ওই চিঠিপত্রের উপরে নির্ভর করে তারা ছাড়বে। যাই হোক, আমরা অ্যাম্বাসাডার জমির উনি শুধু ডিপ্লোম্যাটই নন, সাবেক প্রধান তথ্য কমিশনার নন, উনি একজন আইনজ্ঞ বটে। আমরা অ্যাম্বাসাডার জমিরের কাছ থেকে শুনবো বিষয়টি। আমি এই বিষয়ে যাবার আগে ছোট্ট যেটা জিনিস, যে তুমি ওইটাও বলেছো যে আজকে 3 নভেম্বর, আসবো আমরা ওই বিষয়ে। এবং আমি একটুখানি বলে নিই, কারণ ওইটার থেকে এই সূত্র ধরে ওখান থেকে যাবো। সেটা হচ্ছে যে একই সুতায় গাঁথা কিন্তু 15ই আগস্টের পরে 3 নভেম্বর। এবং আমি বলছি যে এই জেলখানায় যে জাতীয় 4 নেতার যে হত্যা, এর দায়বদ্ধতা, এটাতে আমি মর্মাহত। যেরকম ওইটার কথা আমি বলবো, আমি মর্মাহত, এবং ওনাদের জন্য আছে আমার গভীর শ্রদ্ধা ও সালাম। আল্লাহ ওনাদের বেস্ট নাসিব করুন। কারণ যে কোনো ব্যক্তি যে জেলখানায় হত্যাকাণ্ডে মারা যেয়ে থাকে এবং তার বিচার ঠিকমতো না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আল্লাহর প্রতি সুবিচার করছি না। যেরকম তুমি বললে এই ব্যক্তির কথা, যাকে একটা অ্যাপিল করে বসে আছে আর একজন, তার পুরো জিনিসটা শেষ হয়নি, প্রসেসটা ক্রিমিনাল প্রসিডিওর কোডে আর পিপিসিতে, পেনাল কোডে, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। বিশেষ করে এইটার তো একটা হচ্ছে, এইটা আমি আমেরিকার 3টা কেসের কথা জানি। ওকলাহোমাতে হয়েছিল, টেক্সাসে হয়েছিল, শিকাগোতে হয়েছিল, মিশিগান। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ওদের ওখানে যে বিচার ব্যবস্থা অনুসারে, they called the judges who failed to pass on the verdict and to find out why that verdict was not processed and then sent in time. এবং যদি পাঠানোর ব্যাপারে কোনো জায়গায় দস্তখত পাওয়া যায়, যেটা পাঠিয়ে দাও, বলে দাও, যে ব্যক্তি ঠিকমতো কাজটা করেনি তাকেও কিন্তু বলা হয় যেটা অ্যাক্সেসরি বিফোর দ্য ফ্যাক্ট, অ্যাক্সেসরি আফটার দ্য ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে সে অ্যাক্সেসরি হয়ে যাচ্ছে ইন দিস হোল প্রসেস। এবং সে কারণে 306 আছে, 304-এর তো অন্য মামলা, 302-এর অন্য মামলা। তো এইসবের প্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের আইন মন্ত্রণালয়, যেরকম তারা একই কথা বলেছেন আজকে আনিসুল হক সাহেব, যে আমরা এই 3-4 যাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে ইনসাইড দ্য জেল, সেই প্রসেসটাও আমরা দরকার পড়লে করছি। একইভাবে কিন্তু এই ব্যাপারটাও, কেন দেখেছি আমি কদিন আগে আরেকটা বেরিয়েছিল, একজন লোক, তাকে ভুলভাবে তাকে জেল খাটতে হয়েছে একই নাম বলে, পরে বেরিয়েছে হি ইজ নট দ্য সেম পারসন, তাই না? বেরিয়েছিল এটা? আচ্ছা, আমি নামটা ভুলে গেছি তারপরে। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনো কারণেই হোক, আইন ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছভাবে পালন করতে হবে এবং দায়বদ্ধতা থাকতে হবে। অ্যান্ড দ্য অ্যাপিল প্রসপেক্ট যেটা আছে, যে একদম অ্যাসিস্ট্যান্ট জাজেস কোর্ট থেকে নিয়ে ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট, তারপর ওখান থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে অ্যাপেলেট কোর্ট, প্রত্যেকটা পর্যায়ে কিন্তু, আর যেটা ডিজিটালি যেটা করা সম্ভব, আরও তাড়াতাড়ি করা উচিত, যেন কেস এতদিন ধরে আটকে না থাকে। তো আমি বলবো যে এই জিনিসটা করা উচিত এক্ষেত্রেও। আর একইভাবে আমি বলি, তোমার যে তুমি বললে একটা কমিটির করার প্রশ্ন উঠেছে এই জেল হত্যার ব্যাপারে, এবং কেন এখনো অত্যন্ত কমিশন, অত্যন্ত লজ্জার ব্যাপার, এই যে বঙ্গবন্ধুর যে পালিয়ে গেছিল, তারা এখনো পালিয়ে আছে। কোথায় আছে কেউ ধারণা করে বলতে পারছে না। 2জনের কথা জানে, নূরের কথা জানে, সে কানাডায় আছে, আর রাশেদের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এই আবার প্রথার মধ্যে একটা, ওই এক গামলা দুধে 1 ফোঁটা চোনা পড়লে যেরকম হয়, সেইটা আছে। কেন বার বলে যে ছিল অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের সময় নতুন যে হয়েছিল, তখন সে কথার কথা এই কথা উঠেছিল, তখন সে বলেছিল আমরা অবশ্যই সচেষ্ট হব, আমরা দেখব কি করে পাঠানো যায়। কিন্তু পরবর্তীতে কানাডায় এবং আমেরিকায় তারা একটা ধারণা দিচ্ছে যে যদি যেখানে ফেরত পাঠানো হবে সেখানে যে ক্যাপিটাল পানিশমেন্ট হয়, তাহলে আমরা ওখানে ফেরত পাঠাবো না। আমেরিকাতে তো ক্যাপিটাল পানিশমেন্ট আছে, ওখানে ক্যাপিটাল সবসময় হচ্ছে, কিন্তু তারা ওই একটা ইয়ে দেখে। তো জাহির, আমি বলবো যে এই ব্যাপারে তুমি ভালো উঠিয়েছো প্রশ্নটা, তো কিন্তু আমাদের সার্বিক দিকটা দেখতে হবে যে কেন ইনডেমনিটি অর্ডিন্যান্স করা হলো, কেন তাদেরকে পরবর্তীতে কাউকে মেম্বার অফ পার্লামেন্ট করা হলো, কেন তাদের কাউকে রাষ্ট্রদূত করা হলো। এইসব জিনিসের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, যাতে করে ভবিষ্যতে
আমরা যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যেরকম গুটেরেস বলেছে যে ভবিষ্যতে আমাদের যারা পরে আসবেন নেক্সট জেনারেশন কি তারপরে তারা যেন না বলে আমরা হোয়াট হ্যাভ উই ইনহেরিটেড। আমরা যদি ঠিকমতো যদি কাজ না করতে পারি আমাদের এই সময় 50 বছর পার হচ্ছে, কিন্তু 100 বছর পরে কি হবে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। জি, কিন্তু এই যে আপনি বললেন যে এটা লিঙ্ক করলেন যে যে সিদ্ধান্তগুলো এই কিলিংসগুলোকে কেন্দ্র করে যারা এর বেনিফিট নিয়েছে বা বেনিফিট যারা হয়েছে বা বিভিন্ন এগুলো ট্রায়ালের ক্ষেত্রে যে মানে যে রেট্রোস্পেক্টিভ যে একটা কনটেক্সটে বিচার করার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই আছে। মানে অ্যাক্সেসরি আফটার দ্য ফ্যাক্ট, বললাম না অ্যাক্সেসরি বিফোর দ্য ফ্যাক্ট হয়, অ্যাক্সেসরি আফটার দ্য ফ্যাক্ট পিনাল কোডে আর সিআরপিসিতে। সেই জিনিসটা এখন যদি কোনো তথ্য বেরোয় যে না এটা এরকম হয় না, এরকম এরকম আছে, আর সমর্থন করা যাবে না তাকে, তখন হি হ্যাজ দ্য রাইট আর টু আস্ক ফর কম্পেনসেশন। তার ফ্যামিলি মেম্বার্স যারা, they can ask for compensation. The court will then judge it according to that. Once a person is killed, how you will compensate that? Now, that person will be killed. যখন এই যে কত মারা যাচ্ছে লোকজন, family will have to be given that. এখন ধরেন যে এই আপনি যেহেতু আইনের মানুষ, আইন নিয়ে অনেক গভীর চিন্তা আছে আপনার, এই যে একটা হলো এটা তো মানে সে তার তো ফাঁসি কার্যকর হয়ে গেল, তাই না? এখানে যে কর্মকর্তারা জড়িত তাদের বিচার করার সুযোগ আছে না? নিশ্চয়ই, আমি বললাম না অ্যাক্সেসরি আফটার দ্য ফ্যাক্ট। আমরা কি আশা করি যে আমাদের দেশে যখন এমনিতে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে, যার যেসব কারণে মানুষ সাফার করছে, সেই পিছনের জিনিসগুলো টেনে এনে বিচার করার নজির কি আমাদের এই দেশে আছে? এটা তো উচ্চ আদালতে নিজেদের দায়িত্বে করা উচিত, এবং স্পিডি ট্রাইব্যুনাল করে, তাই না? তুমি স্পিডি ট্রাইব্যুনাল যদি করো তাহলে তো হয় না, এটা উচ্চ আদালতে নিজের দায়িত্বে করা উচিত এটা, যে এরকম একটা অন্যায় তাদের না। আজকে তো তারা বের করেছে এটা, যেহেতু শুনানির জন্য উঠেছে, যেটাকে বলে ল্যাটিনে বলে সুওমোটো। হ্যাঁ, সেই সুযোগ আছে। আমরা আদালতের সুচিন্তার উপরই এটা ছাড়ছি, হ্যাঁ ছাড়ছি। আজকে যে টিকা দেওয়া হচ্ছে বাচ্চাদের, কিন্তু অনেক দেখলাম যে খবর আসছে যে অনেক স্কুলে তারা SMS পেয়েছে বা টিকা দিতে গেছে, 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে বলছে টিকা শেষ। জহির, আপনি বলছেন টিকা দিতে গেছে, আর আমি টিকা রেজিস্ট্রেশন করতে গিয়ে আজকে 5 দিন ধরে করছি, কারণ জন্ম নিবন্ধন, আমার বাচ্চার জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বলছি, যখনই জন্ম নিবন্ধন দিচ্ছি বলছে জন্ম নিবন্ধন এটি সঠিক নয়। আবার সেই নাম্বার আমি যখন জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে দেখছি আমার ডিটেলস আসছে। অনেকেই সাফার করছে। এই যে তামাশাটা, এই যে এটা কতজনের সাফারার এটার কোনো খবর নাই। শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ বলল, তারা আবার একটা গুগলে একটা দিয়েছে যে তোমরা যারা রেজিস্ট্রেশন নাম্বার পাও নাই সুরক্ষা থেকে, তারা এখানে এই তথ্যগুলো দিতে পারো। তা আমরা কি করে দেখি, আমি জানি না এবার তারা কি করতে পারে। সো এই যে আপনি বলছেন যে তারা সুরক্ষাতে গিয়ে জন্ম নিবন্ধন তারিখ দিয়ে নাম্বার দিয়ে পারবে, এবং এই জন্ম নিবন্ধন করতে গিয়েও কিন্তু অনেকে অনেক হয়রানির শিকার। এই জন্ম নিবন্ধন, বাচ্চাদের জন্ম নিবন্ধন আগে একরকম ছিল, এখন আবার এটা রেজিস্ট্রি করতে হচ্ছে অনলাইনে। আগে কিন্তু আমরা সিটি কর্পোরেশন থেকে নিয়েছি, এখন সেটা কার্যকর না, কারণ ওই নাম্বার এই নাম্বারের সাথে হচ্ছে না, এবং সেটা করতে গিয়ে আবার মা বাবারও রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এটা আপনি জানেন না জানি না, মা বাবারও রেজিস্ট্রেশন করতে হচ্ছে, আমারও করতে হয়েছে, আমার ওয়াইফেরও করতে হয়েছে, মানে সবারই করতে হচ্ছে, এবং এটা করতে গিয়েও ঘুষ দিতে হচ্ছে অনেক জায়গায়, এবং হয়রানি শিকার হতে হচ্ছে। রেজিস্ট্রেশন প্লাস এই যে সুরক্ষা অ্যাপে গিয়ে অ্যাপ্লিকেশন করা, এটা অনেক টাফ হয়ে গেছে। তারপরে আপনি আসছেন যে অনেক বাচ্চা দাঁড়িয়ে আছে, অনেক জায়গায় দিতে পারেনি। তো আমি মনে করি যে এই বিষয়টা খুব জোরালোভাবেই সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত। সরকার এখানে মধ্যে ফাইজার দেওয়ার কথা চিন্তা করছে, বিশেষ করে ঢাকা শহরে, কারণ এটা আবার বাইরে নেওয়ার ক্ষেত্রে ঝামেলা আছে, তাপমাত্রার যে গণ্ডগোল আছে সেই সমস্ত বিষয় নিয়ে। সো আমি জানি না কতটা সফল হব, এবং এই সফলতা যদি আমাদের না আসে আগামী জানুয়ারিতেও স্কুল করতে পারবে কিনা। এখন যে স্কুলে যাচ্ছে, আমি যে স্কুলে আমার ছেলেকে পাঠাচ্ছি, সপ্তাহে 2 ঘন্টার জন্য তারা স্কুলে 2টা ঘন্টা জাস্ট 2টা ক্লাস করে। সো এই অবস্থা অন্যান্য কিছু স্কুলে হয়তো আরো বাড়ছে, যে কয়েক সপ্তাহের মধ্যে হয়তো 2 দিন বা ওইভাবে করছে, কিন্তু ফিজিক্যাল ক্লাস যতদিন হবে না ততদিন তো যেমন স্টুডেন্টরাও স্বস্তি পাচ্ছে না, আর অভিভাবকরাও স্বস্তি পাচ্ছে না। টিকার প্রসঙ্গে আলাপ করছিলাম, আসলে আমাদের এখন একটু স্বস্তির মধ্যে আছি আমরা, 1% অথবা ক্লোজ টু 1% এরকম শনাক্তের হার, কিন্তু
এই যে মাস্ক পরা, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা বা আরও জোরালোভাবে আমাদের প্রস্তুতি রাখা, আমরা কি খুব সহজেই ভুলে যাচ্ছে কিনা আমাদের যে সাফারিংসগুলো গেছে বিগত মাসগুলোতে? এখন জনজীবন দেখলে কি আপনার মনে হয় যে আমাদের সেরকম ধরনের কোনো প্রস্তুতি আছে? একই সঙ্গে আমরা যখন টিকার বিষয়ে আসি, আমরা একটু কমপ্লেসেন্ট থাকি যে না, টিকার ব্যাপারে আমরা খুব জোরালো উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে যে টিকা কর্মসূচি চলছে, এখন টিকার আলোচনা আছে, কিন্তু যেইভাবে কভার করা হচ্ছে, এই তো বিরাট জনগোষ্ঠীকে টোটালি টিকাদানের মধ্যে আনতে গেলে তো অনেক সময় লাগবে। এবং সাউথ এশিয়ার মধ্যে আমরা দেখি এবং শুনি যে এখানে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমরা কিন্তু পিছিয়ে আছি। আপনি বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। 3 দিন আগে আমি ধানমন্ডি লেকের পাড়ে হাঁটি, যখন ওই তাকওয়া মসজিদের কাছে পৌঁছেছি, দেখলাম কয়েকজন মৌলী সাহেব তারা মুখে মাস্ক ছাড়া মসজিদ থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছে, বাচ্চা কাচ্চা চারিদিকে তার মধ্যে হেঁটে যাচ্ছে। তা আমি তাদের থামালাম, থামিয়ে বললাম যে আপনারা মাস্ক পরছেন না কেন? আপনারা তো একটা জিনিস যেটা করতেন সেটা একটু ব্যাড এক্সাম্পল ফর আদার্স টু ফলো। বলি মাস্ক, আপনি কে? মাস্ক আল্লাহ উপরে আছে, আল্লাহ দেখবে। তা আমি সামনে দাঁড়িয়ে আল্লাহ দেখবে মানে আপনি আল্লাহ বল, তখন সূরা ইয়াসিন থেকে একটা আমি পড়ে বললাম ওদেরকে। এখন জিনিসটা হচ্ছে কি, যেহেতু আমাদের কমে এসছে, লোকেরা মনে করছে এইসব আর কিচ্ছু নেই, খামাখায় অহেতুক এইসব টিকার কোনো প্রয়োজনও নেই, অনেকে বলছে। আবার অনেকে যাদের নামও এসছে তারা যাচ্ছেও না। কিন্তু এটা ঠিক যে আমাদের যেহেতু 17 কোটি লোক, তার মধ্যে যদি আমরা 1 থেকে 10 বছর বাদ দেই, তাহলে আমাদের প্রায় নিয়ারলি 60%, তাই না? বাকিটা তো ওখানের জন্য আমাদের টিকা যতদূর আনা প্রয়োজন ততদূর আনার সচেষ্ট হয়েছে সরকার, এবং আপ্রাণ চেষ্টা চলছে অন্যান্য লোকদের টিকা দেওয়ার জন্য। যেটা মনে করেন আমি বলি, তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা অনেকেই এখনও ঢাকায় সেটা করেনি। আমি গেছিলাম এই বাংলাদেশ BSMMUতে বক্তৃতা দিতে, ওদের রিকোয়েস্টে। তো ভাইস চ্যান্সেলর যে আছে সে ওদের একটা স্পেশালিতে, তো ওখানে সে কথা বেরোলো যে জো বাইডেন সে 3rd ভ্যাকসিন নিয়েছে, তাই না? 1-2 বার 3rd বুস্টার দিয়েছে। তো আমি কথা বললাম তাহলে আমাদের এখানে তো তাহলে 60 কি 65 বয়সের উপরে যারা ঊর্ধ্বে তাদেরও নেওয়া উচিত, আপনার আয়োজন করে বলে। আমরা অবশ্যই যদি হয় সেটাতে আমাদের করতে হবে, কিন্তু আমাদের হচ্ছে কি ওই যেটা উনি বললেন যে ফাইজারের টিকাটা ঢাকার বাইরে পাঠানো আমাদের জন্য ফর দ্য ওই -70 ডিগ্রিজ না কততে রাখতে হয় বোধহয়, না ওই রেফ্রিজারেট করে রাখতে হয়। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। বাট বাচ্চাদের জন্যে যে স্কুলের বাচ্চারা যারা আছে, যেটা আজকের থেকে শুরু হয়েছে এবং গতকাল থেকে আপ্রাণ চেষ্টা হচ্ছে, আস্তে আস্তে একটা আসবে। আজকে কত লোক বাচ্চা দিয়েছে? আজকে 3 লাখ 4 লাখের মতো হয়েছে, তাই না? এক্সাক্ট ফিগার, হ্যাঁ, এক্সাক্ট ফিগার তোমাদের আছে? আচ্ছা, আমরা এক্সাক্ট ফিগার যদি হাতে নিই, এটা এরিয়া আমরা আলোচনা শেষ করি। হ্যাঁ, তো এখন ওই যে শুরু হয়েছে, আমরা দেখি কি হয়। হ্যাঁ, এবং গতকাল থেকে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়েও সেখানেও তো দেওয়া শুরু হয়েছে, তাই না? তো এই দুটো যে শুরু হয়েছে সেইটাই আমি বলবো গুরুত্বপূর্ণ জিনিস। ইট উইল টেক টাইম, হয়তো 4 মাস কি 6 মাস কি 7 মাস লাগবে। কিন্তু আমি ভয় পাচ্ছি, থিঙ্ক অফ হোয়াট ইজ হ্যাপনিং ইন রাশিয়া। রাশিয়াতে 42,000 লোক আক্রান্ত হয়েছে এবং ওখানে অন অ্যান অ্যাভারেজ 1,000-এর মতো লোক মারা যাচ্ছে। লুক অ্যাট হোয়াটস হ্যাপনিং ইন UK, ওখানেও তো অনেক, তাই না? হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে এখন, তাই না? কিন্তু আমার ভয় হচ্ছে এই যে একরকম যেমন ডেল্টা ইয়েতে এসেছিল একটা মিউটেশন করা, এইটা মিউটেশন করা মিউট্যান্ট ভ্যারাইটি যেন বাংলাদেশে না ঢোকে, সেইটাই আমি খালি চিন্তিত। যদি এই যে খুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, লোকজন আসতে পারবে প্লেনে করে বিদেশ থেকে, আর বিদেশে যেতে পারবে, আসতে পারবে। এটা আমাদের দেশে তো দেখা যায় যে মিউট্যান্ট ভ্যারাইটিগুলো যদি ঢুকে যাওয়ার পরে আমরা সচেতন হই, আমরা না এয়ারপোর্ট না আমাদের বর্ডার, যখন ছড়িয়ে পড়ে তখন আমরা মনে করি যে এটা তাই কিছু করতে হবে না। এটা আমাদের একটা সুপরিকল্পিতভাবে একটু বাড়তে হবে। তবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরো সুযোগ্যভাবে তাদের কোঅর্ডিনেট করতে হবে। হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা আপনি ভালো তুলেছেন। তো স্বাস্থ্য মন্ত্রণালয় সুযোগ্য করে তুলতে হবে এই আশা তখন আমরা গত 2 দিন ধরে আলোচনা করছি যে খোদ মন্ত্রণালয়ের ভেতর থেকেই নথি গায়েব হয়ে যাচ্ছে, 17টা নথি ফাইল গায়েব হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? যেটা আমরা প্রতিদিনই আলোচনা করছি, উইথ আর্ট এ সারপ্রাইজ।
সচিব অবশ্য এই ব্যাপারে বলেছে যে ওটা হি হ্যাজ ওপেন দ্য এভরিথিং এলস, না কিন্তু এরকম জিনিসটা হওয়া উচিত নয়। জি, আমরা একটু রাজনৈতিক আলোচনা করতে চাই, কারণ প্রতিদিনই আমাদের দলের যারা গুরুত্বপূর্ণ দলগুলো আছে তাদের নেতৃবৃন্দ কথা বলছেন, এবং আলোচনাগুলো এই জন্য ইম্পর্টেন্ট যে সামনে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রসঙ্গ আসছে, আগামী নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়গুলো বারবার করে আলোচনা হচ্ছে। সম্প্রতি একটি দুর্ভাগ্যজনক কিছু ঘটনা ঘটে গেছে, দেশে ধর্মীয় সম্প্রীতির বিষয়ে আঘাত এসেছে। সেই কনটেক্সটে দলগুলো একে অপরের কে দোষারোপ করার চেষ্টা করছে এবং এটা থেকে তারা জনসমর্থন আদায় করার চেষ্টা করছে, এটা আমরা দেখছি। এর মধ্যেই বিএনপি খুব জোরালোভাবে জনাব আনিস আলমগীর জোরালোভাবে বলছে, মির্জা ফখরুল আলমগীর তো বলছেনই, একই সঙ্গে স্ট্যান্ডিং কমিটি গতকালকে আমি দেখলাম যে আমির খসরু মাহমুদও বললেন যে আমরা কোনো আলোচনায় যাব না, বা ইলেকশন কমিশন গঠন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আজকে আবার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বলছেন যে আপনাদেরকে আলোচনায় ডেকেছে কি। এই যে মানে তাহলে একটা স্টেলমেট বা এই যে অচলাবস্থা, আগামী নির্বাচন নিয়ে তো একটা ওয়ে আউট করার কথা সবাইকে ভাবতে হবে। সরকার কি যারা 14-18 মতো আরেকটা নির্বাচন করবে, বিএনপি কি নির্বাচনের বাইরে থাকবে, মানে কিভাবে এটার একটা ওয়ে আউটের কথা মানে এখন কাদাছুরি করছে, কিন্তু নির্বাচন যখন আসবে মানে তখন তো আলোচনা তো দরকার আছে। আলোচনা করেই তাদেরকে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশনও গঠন না করার তো প্রশ্ন আসে না, অবশ্যই গঠন করতে হবে। এবং সেটা আমি আরো একদিন বলছিলাম যে রাষ্ট্রপতি যেভাবে সার্চ কমিটি করছে, সেই সার্চ কমিটি দিয়েই করতে হবে, যেহেতু এখন টাইম তাদের সেরকম নাই। আবার এই সার্চ কমিটি যে কতটা বিশ্বাসযোগ্য বা কতটা যোগ্য, এটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন তোলা হচ্ছে। যখন আপনি নির্বাচন কমিশনার নিয়োগ করবেন, এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেবেন, কাদেরকে দিয়ে আপনি সিলেক্ট করছেন, এই জিনিসটা গুরুত্ব দিতে হবে। যারা সার্চ কমিটি গঠন করার জন্যই তো রাষ্ট্রপতি একটা তৈরি করে দেয়, তাই না? যাদেরকে এই দায়িত্ব দেয়, বিশ্ববিদ্যালয় ভিসি অমুক তারা এই বিষয়ে কতটা যোগ্য? এটা সুশীল সমাজ হয়ে গেলে যে তাকে এই দায়িত্ব দিতে হবে, কাকে যোগ্য মনে করছে আপনি? রাজনৈতিক দলগুলোই বাছাই করবে? রাজনৈতিক সমাজের প্রতিটা স্তরে একটা প্রতিনিধিত্ব একটা সার্চ থাকবে, কিন্তু যারা ইলেকশনের সাথে ইলেকশন বিষয়ে অভিজ্ঞ আছেন সেই ধরনের লোককে দিতে হবে। যে ইলেকশন বুঝে না, আপনি সুশীল সমাজের প্রতিনিধি হয়ে গেলে যে আপনাকে দিতে হবে যে আপনি তৈরি করে আনেন, যোগ্য লোক খুঁজে আনেন, সেটা তো হবে না। এবং যোগ্য লোক যারা আছে তাদের ব্যাপারে, যোগ্য লোক যারা আছে সরকার জানেন, রাষ্ট্রপতিও জানেন, যোগ্য লোককে তো দেওয়া হয় না। এই সার্চ কমিটি যখন এটা নিজেদের মতো করে দিচ্ছে, তখন রাজনৈতিক দলগুলোর আবার অলিখিতভাবে সমর্থনও থাকে যে এটা আমাদের নামের, ওইটা আমাদের নামের। আমার মনে হয় যে ইলেকশন যদি কন্ডাক্ট করতে হয়, ফেয়ার ইলেকশন যদি করতে হয়, যোগ্য লোক কে আছে রাষ্ট্রপতিও জানেন, সর্বোচ্চ পর্যায়ে থেকেও জানেন, যে সেই সমস্ত লোকদের বসাতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি ইলেকশনটা ফেয়ার করতে চান কিনা। মানে আপনি কোনটার উপর জোর দিয়েছেন? সার্চ কমিটি, মানে সেলফ যে সার্চ কমিটি যারা সার্চ করবে ভালো লোকজনকে, যোগ্য লোককে। সেটা যদি আপনি সার্চ কমিটির মাধ্যমে করেন তাহলে সেই কমিটিগুলো যথাযথ দিতে হবে, যথাযথ লোক দিয়ে আপনি করতে হবে। জি, অ্যাম্বাসেডর জামির। আমি তখন বলেছিলাম যে 6th যে জানুয়ারিতে যখন ক্যাপিটল হিল অ্যাটাক করলো জি রিপাবলিকান পার্টির সমর্থকরা, এবং সেই সময় একটা আশ্চর্য জিনিস আমি দেখছি, এটা দিস ওয়াজ 2 days আফটার ইট হ্যাপেন্ড, তোমার এখানে হচ্ছিল এটা। হিউম্যান রাইটস ওয়াচ আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা শব্দ লিখলো না, বললো না, বেরোলো না। এত একটা ডেমোক্রেটিক একটা ইয়েতে, যেখানে কিনা ন্যান্সি পেলোসির স্টেজের ওপরে গিয়ে এক ব্যক্তি তার আবার ল্যাপটপ চুরি করলো, সে মহিলা সেটা আবার বিক্রি করে দিল রাশিয়ানদের কাছে, এটাও তো বেরোলো, তাই না? আচ্ছা, এখন তৃতীয় জিনিসটা হচ্ছে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আমাদের এখানে সুচিন্তিতভাবে অনেকেই যারা সিভিল সোসাইটি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছে, তাদের ইনস্টিটিউশনস আছে, আমি আশা করেছিলাম দিস উইল বি অ্যান ভেরি গুড অপরচুনিটি, যেখানে কিনা সবসময় আমরা শুনি আমরা গণতন্ত্র নিয়ে ঠিক মতো এগোতে পারছি না বিদেশিদের কাছ থেকে। আমরা মনে করেছিলাম যে এরা কমসে কম এবারে সুযোগটা নিয়ে বলবে আমরা চিন্তিত গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে চলছে যুক্তরাষ্ট্রে, কারণ যুক্তরাষ্ট্রে সাপোজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ডেমোক্রেসি। সিমিলারলি যুক্তরাজ্য একইভাবে ডেমোক্রেসি নিয়ে অনেক কিছু দেখেছি আমরা। ইস্ট লন্ডনে ব্রিক লেনের নিয়ে অনেক কিছু গণ্ডগোল হয়েছে। এখন আমার কথা হচ্ছে
এই যে নির্বাচন কমিশন গঠন করা এবং সার্চ কমিটি করা, এখানে প্রেসিডেন্ট সাহেব সংবিধান অনুসারে উনি এটা করবেন, কিন্তু আমার মনে হয়, আমি আশা করছি উনি যখন করবেন এই সিলেকশন প্রসেসটা, হি উইল টেক দ্যাট অপরচুনিটি টু সিট অ্যান্ড ডিসকাস উইথ রেলেভেন্ট পিপল। না, উনি যে বললেন রেলেভেন্ট পিপল, এটা ভেরি ইম্পর্টেন্ট। রেলেভেন্ট পিপলদেরকে আপনার দৃষ্টিতে কি কারণে? আমি রেলেভেন্ট পিপল এই কারণে বলছি, দলমত নির্বিশেষে তাদের সাথে বসে আলাপ আলোচনা করা উচিত। উনি দরকার পড়লে দলের লোকজনকে বলবেন যে আপনাদের দল থেকে আপনারা নমিনেট করেন, কে আসবে, কথা বলবে, আলোচনায় থাকবে, আসুন প্রত্যেকের প্রতিনিধি দিবেন। হ্যাঁ, সেই প্রতিনিধি আসলে যে কিনা ইলেকশন নিয়ে আগে করেছে কিংবা তার সঙ্গে সম্পৃক্ত ছিল কিংবা নির্বাচনী প্রক্রিয়ার সম্বন্ধে সে জানে, খালি মারামারি নয়, পিটাপিটি নয়, কিন্তু জানে কি করে নির্বাচনটা হয় ইত্যাদি সব কিছু, পুরো জিনিসটা। সে এক্সপিরিয়েন্স যদি থাকে তার, সে এক্সপিরিয়েন্স ছাড়া লোককে আমি বুঝি না। নিশ্চয় প্রেসিডেন্ট সাহেব, উনি নিজে একজন লয়ার, হি উইল দেন সে ঠিক আছে অমুক 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 কমে, উনি হয়তো ওর কাছে 30 জনের নাম আসলো, সেখান থেকে উনি বাছাই করলেন 6 জন কি 10 জন হোয়াটএভার, কিন্তু ওই যে সিলেকশন প্রসেসটা শুড বি ডান অন দ্যাট বেসিস। তোমরা দাও, নাম দাও, সাজেশন দাও, বসুক তারা, এবং দে মাস্ট কাম উইথ দ্য আইডিয়া যে আই এম নট রিপ্রেজেন্টিং দ্য পার্টি, আই এম রিপ্রেজেন্টিং নট দ্য সিভিল সোসাইটি এটসেট্রা এটসেট্রা। আমি দেশের ক্ষেত্রে প্রয়োজনে একটা বিশিষ্ট ভূমিকা পালন করছি, এবং সেই ভূমিকায় আমি মনে করি যে অমুক 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 ব্যক্তি থাকলে, মানে এখানে আমি বলবো, এক্সাম্পল দিচ্ছি, আমি মনে করো যদি বিএনপির থেকে বলে একজন ব্যক্তি আছে যে কিনা ভালো অন্য দলের, হ্যাঁ ওকে আমরা মনে করি সে সমর্থন করি, যে উনিও যদি হন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগও যদি বলে যে হ্যাঁ ও তো ভালো, সিভিল সোসাইটির ওর লোকটা ভালো, লেখাপড়া করেছে, এই করেছে, এইসব ব্যাপার নিয়ে জড়িত আছে। এখনকার সিস্টেমে তো তাই হচ্ছে, এইভাবেই তো সরাসরি হয়তো দলীয় অংশগ্রহণ নেই, কিন্তু আনুগত্য আছে। কিন্তু আমি বলছি যে সরাসরি না, আমি বলছি যে উনি যেহেতু সিনিয়র জার্নালিস্ট, উনি জানেন, আমার চেয়ে ভালো জানবেন, আমিও লেখালেখি করি, তবে এই হয়ে গেল তো আমার তো প্রায় 1500 আর্টিকেল বেরিয়ে গেছে সব, শুধু আপনার কি চেনা চেনে। তো আমি বলছি যে এই জন্যে যে এই জিনিসটা সার্বিকভাবে যদি করা যায়, বাট ওয়ান থিং আই ইনসিস্ট শুড হ্যাপেন, যেটা আমি ডক্টর যখন শামসুল ছিল, যখন আমাদের চিফ ইলেকশন কমিশনার, আমি তখন চিফ ইলেকশন কমিশনার, আমি বলেছিলাম যারা ইলেকশনে দাঁড়াতে চায় তাদের ওয়েলথ স্টেটমেন্ট মাস্ট বি অ্যাভেলেবল, যেরকম নরওয়েতে করে, সুইডেনে করে, এই জিনিসটা মাস্ট বি অ্যাভেলেবল ফর অল দ্য পিপল হু আর ভোটার্স অফ দ্যাট এরিয়া। আর ডিজিটাল যুগে কেন হবে না, সে বলবে যাতে করে আমার ইয়েতে এই ওয়েব পোর্টাল, ওই ওয়েব পোর্টালে সে দেবে, এবং সেখানে কেউ যদি জানতে চায় অমুক ব্যক্তি, কিন্তু মিডিয়াতে এ নিয়ে রিপোর্ট হয়, এ নিয়ে কিন্তু আর কোনো ফলো আপ হয়? মিডিয়া রিপোর্টের ভিত্তিতে ইলেকশন কমিশন সবসময় সঠিকও হয় না। অনেক সময় মিডিয়া আবার বলে আমি কিন্তু দিয়ে দেবো আপনার নাম যদি আপনি আমাকে ঠিক মতো একটু বামাত জানাত না করেন। কমিশন গঠন সংক্রান্ত একটা আইন কেন আমরা এত বছরও করতে পারলাম না? এই আইনটা করতে পারলাম না যে একটাই কারণে, সেটা হচ্ছে যে আর্কাইভস প্রিন্সিপালটা, সেইটা এখনো পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। এবং আর্কাইভস প্রিন্সিপালের সঙ্গে জড়িত যেটা আছে, যে সেকশন 9, সেকশন 8 রাইট টু ইনফরমেশন অ্যাক্টের, যেটা কিনা এখন হালে আবার চেঞ্জ হয়েছে ইন্ডিয়ায়, ভারতে চেঞ্জ করেছে তারা, একইভাবে এটা নাই পাকিস্তানে। তো এই জিনিসগুলো এটা আছে, কোথায় আছে জানো তুমি? সবচেয়ে ইন্টারেস্টিং, থাইল্যান্ডে আছে। কিন্তু থাইল্যান্ডে কিরকম যুদ্ধ চলছে সারাক্ষণ, কিন্তু ইট ইজ দেয়ার। কিন্তু আপনি সাবেক প্রধান তথ্য কমিশন হিসেবে আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি যে ঢালাওভাবে বলে দিলেন যে মিডিয়া, আপনার ক্রেডিবল মিডিয়া বলতে যেটা বোঝায়, দ্যাট হ্যাজ বিন কি বলে যে মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। আপনি যাকে যেটা ইঙ্গিত করছেন, দ্যাট ইজ নট আওয়ার, মানে কি বলে যে পয়েন্ট অফ ডিসকাশন। সো দেয়ার আর সার্টেন প্লেসেস যেখানে আপনার ক্রেডিবলি আপনার ওয়েলথ স্টেটমেন্ট নিয়ে যদি অবজেক্টিভ অ্যান্ড ক্রেডিবল রিপোর্টিং হয়, দ্যাট হ্যাজ টু বি রিকগনাইজড অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। এবং দ্য ওয়েলথ স্টেটমেন্ট which will be put up in the web portal has to be certified, কিন্তু ওই যে বললেন যে ডানহাত বিষয়, ডানহাত বাঁহাতের বিষয় দেখে আসছে না। না, এটা তো দেখতে পাচ্ছ তুমি, দেখে গ্রামগঞ্জে হচ্ছে না এটা। দ্যাটস another question, আমরা ওই আলোচনায় যাচ্ছি না। আমি at the lowest level যাচ্ছি, কারণ আমি নির্বাচন প্রক্রিয়াটা ইউনিয়ন লেভেল থেকে শুরু হবে, ওয়ার্ড লেভেল থেকে আছে। এটা বললাম না যে খালি ওইটা খালি আমরা জাতীয় সংসদের জন্য করছি, তা নয়। আমার কথা হচ্ছে যে
ইউনিয়ন লেভেলও কি হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছে না। নির্বাচিত হয়ে গেছে। আজকে না, আমার পত্রিকা কথা আছে হ্যাঁ আমি জানি 5টা ইউনিয়নের সবাই হয়ে গেছে। না এই জিনিসটাই আমি বলছি আর কি শুধু যে চেয়ারম্যান না। যদি ওয়েব পোর্টাল করা যায় যেখানে ওয়েলথ স্টেটমেন্টটা পাঠানো নির্বাচনের যায় একটা তামাশায় পরিণত তখন হয়েছে। সেই তাহলে জিনিসটা এটা নিয়ে ইয়ে করা সম্ভব হবে না। ইট উইল ফ্যাসিলিটেট দ্য প্রসেস Right. যে এনবিআর সেটাকে সত্যায়ন করে বলবে হ্যাঁ এটা উনি ইনকাম ট্যাক্স রিপোর্টে ওনার এটাই আছে জি। এবং আমরা- একইভাবে অ্যান্টি করাপশন কমিশনে জি, একইভাবে আমরা প্রসঙ্গটা একটু বদলাতে চাই। বিশ্ব জলবায়ু সম্মেলন চলছে, যদিও আমরা সাধারণভাবে আলাপ করলে মনে হবে যে না এটা আমাদের ইন্টারেস্টিং আলোচনা নয় তেমন, মানে সাধারণ আলোচনার জন্য, বা দর্শকও চিন্তা করবে যে অতটা কানেক্টেড ফিল করবে না, বাট মানে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এবং বিশ্বের সবগুলো পার্টি, যেটাকে কনফারেন্স অফ পার্টিস বলছেন, তারা আলোচনা করছেন বিভিন্ন ক্রিটিক্যাল ইস্যুস নিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আছেন এবং দেশের হয়ে বেশ কিছু বিষয় সেখানে তুলে ধরেছেন। আজকেও তিনি স্কটিশ পার্লামেন্টে যেটা বলেছেন, হুইচ ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট, যে বাস্তুচ্যুত মানুষ বা এনভায়রনমেন্টাল যারা রিফিউজিজ হবেন বা এনভায়রনমেন্টের কারণে যারা ক্ষতিগ্রস্ত হবেন, মাইগ্রেন্ট হয়ে যাচ্ছেন, সেসব মানুষের বার্ডেন শেয়ার করার জন্য উনি বলছেন। বিভিন্ন দেশে বড় বড় দেশগুলো অনেক লম্বা লম্বা কথা বলে কার্বন এমিশন কমিয়ে ফেলবে বা আমাদেরকে টাকা দিবে, বা ইভেনচুয়ালি সেরকম হচ্ছে না। আপনি কি মনে করেন? এমনিতেও কিন্তু আপনার পরিবেশগতভাবে বিপর্যয়, রোহিঙ্গার ইস্যুটা আমাদের পরিবেশের উপরে বিরাট বিপর্যয় তৈরি করেছে। সো হাউ ডু ইউ সি দিস? না, প্রাইম মিনিস্টার যথার্থই বলেছেন যে কারণ এই বার্ডেনগুলো আমরাই নিচ্ছি, যারা গরিব দেশগুলো, যারা এগুলার যাদের এই ক্ষেত্রে কোনো দায় নাই, তারা এর শিকার হচ্ছে। 48টা দেশ এখানে সে ধরনের একটা ঝুঁকির মধ্যে আছে। সেই যাদের তারা 5%ও এখানে ইয়ে না, মানে দায়ী না। আর যারা দায়ী তারা বড় বড় কথা বলেন, প্রতিবারই প্রতিশ্রুতি দেন, সেটাও হবে না। যেমন ইভেন রাশিয়া এবং চায়নার মতো দেশ এতে রিপ্রেজেন্টেটিভও করছে না। আবার রাশিয়ার প্রেসিডেন্ট যান নাই, চায়নার প্রেসিডেন্ট যান নাই। চায়নার প্রেসিডেন্ট তবু দয়া করে তার একটা বাণী পাঠিয়েছেন, রাশিয়া তো তাও করে নাই। চায়না বলতেছে যে 60 সালের আগে তারা কার্বন কমে আনার কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না। একইভাবে ভারতও বলছে যে 70 সালের আগে আমরা দিতে পারছি না। সো সার্বিকভাবে দেখা যাচ্ছে যে এই আমরা যারা সাফারার তারা বারবার সেখানে যাচ্ছি, অ্যাপেল করছি, এবং পুরো বছর বছর এটা একটা ভোজন আয়োজন হচ্ছে আর কি প্রতি বছর। তারপরে একেবারে নেগেটিভলি দেখার কোনো কারণ নাই, যেহেতু রাষ্ট্রনেতারা সেখানে যাচ্ছেন, ন্যূনতম প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে আমি একটা পজিটিভ দিক তো অন্তত দেখি, যেটা হচ্ছে যে বাইডেন ক্ষমতায় আসার ফলে অন্তত প্যারিস চুক্তি থেকে তারা যেভাবে বেরিয়েছিল ট্রাম্প, সেটা তারা ফেরত একটা আলোচনা খোরাক জুগিয়েছে যে বাইডেন সেখানে ঘুমিয়ে পড়ছেন। বয়স্ক লোক, এটা মাফ করা যায়, কিন্তু তার কমিটমেন্ট তো আছে। অ্যাবসলিউটলি। সো সেই জায়গায় রোমে গেছে অতক্ষণ ধরে ঘুরে বেচারা, এটা টাইম ডিফারেন্স তো আছে, টাইম ডিফারেন্স আছে, তো তবু এই কমিটমেন্ট আছে যে উনি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমরা ট্রাম্পের পলিসি চেয়ে ফার বেটার আমরা এখানে আসবো, আমাদের এখানে কমিটমেন্টটা রাখবো। তো তারা সেটা রাখছে। জাপান এবং আদার্সের বেলাও সেই অভিযোগ আসছে যে তোমরা কি করছো। মোট কথা হচ্ছে আমরা যে যারা সাফারার তারা এটা নিয়ে খুব উৎসাহী হচ্ছি সত্য, কিন্তু আমাদের খুব লাভের বেলায় কিছু হচ্ছে না, আমরা কান্নাকাটি করছি। রাইট। কিন্তু আমি অ্যাম্বাসাডার জামির আপনাকে জিজ্ঞেস করবো, আপনি নিশ্চয়ই এই বিষয়ে আপনার রিফ্লেকশন দিবেন। কিন্তু আমরা ওই যে COP26 আসছে এই সময় হয়তো আমরা প্রচুর প্রেস ইন্টারেস্ট হচ্ছে, লিখছি বা প্রাইম মিনিস্টারের বক্তব্য তুলে ধরছি, কিন্তু এটা যে আমাদের একটা এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিস, একটা মানে পোটেনশিয়াল থ্রেট অ্যান্ড সাম ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস আর ওয়েটিং ফর দি ক্লাইমেটিক চেঞ্জেস, এইটা নিয়ে খুব বড় ধরনের কোনো আলোচনা, সিরিয়াস কোনো আলোচনা তো আমরা দেখি মিডিয়া নাই, মিডিয়া উৎসাহীও না এটা নিয়ে, এবং আমাদের জনগণের প্রতিও জনগণও তারা বুঝতেই চেষ্টা করছে না যে আমরা হাউ, মানে এনজিও গুলোর হাউকাও আছে, তাদের কিন্তু টাকা পয়সা ব্যাপার আছে না। আমি এখানে তুমি একটা শব্দ ব্যবহার করলে যেটা ওখানেও ব্যবহার হয়েছে, বরিস জনসন ব্যবহার করেছে, এক্সিস্টেন্সিয়ালিস্ট। বলেছে না, আমি এটা শুনিনি। না, এখন আমার কথা হচ্ছে এই যে পুরো কপ জিনিস যে শুরু হলো, এইটার 1992 সালে, তখন আমি রাষ্ট্রদূত সৌদি আরবিয়া, বলেছি তোমাকে এটা ঘটনাটা বলিনি না, সেই সময় আমাকে বিশেষ করে অনুরোধ করা হলো, ওআইসির মহাসচিব যিনি আছেন তিনি বললেন, আমরা রিও ডি জেনেরোতে ওখানে আনসেট বলে ইউনাইটেড নেশনস কমিশন এটা মিটিং হচ্ছে, আপনাকে আমরা নির্বাচিত করেছি, বাদশাহ ফায়জাল বলেছে আপনি যাবেন অ্যাজ লিডার অফ দ্য ডেলিগেশন ফর অল মুসলিম কান্ট্রিজ। আর তখন আবার হেলমুট কোল, তখন উনি ছিলেন জার্মানির চ্যান্সেলর, উনি বলে পাঠালেন যে অ্যাম্বাসেডর জামিরকে হি উইল রিপ্রেজেন্ট দ্য হোল অফ ইউরোপ। সো উই ওয়েন্ট অ্যান্ড স্যাট ডাউন
and did what was called Agenda 21. এবং এজেন্ডা 21 করার সময় ড্রাফটিং কমিটিতে ছিলাম আমরা 4 জন। অ্যাল গোর ছিলাম, আমি ছিলাম, তার সঙ্গে টেড টার্নার ছিল, জেন ফন্ডা তখনও তার সাথে বিয়ে করে আছে, জেন ফন্ডার সাথে দেখা হলো আমার, এবং ভারতের একজন চন্দ্রশেখর দাশগুপ্ত। না, আমি বলছি এই কারণে তখন থেকে নিয়ে এই যে 26তম একটা অধিবেশন হলো, 25তম হলো না, পিছিয়ে গেল কোভিডের কারণে, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ 94 থেকে হচ্ছে। হ্যাঁ, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে সেই জন্য 94 থেকে তুমি যে ধরো 2021 সাল, চুক্তিটা তো 94 হলো না 92-তে হলো, 92 পরে 94-এ চুক্তি হলো, 92-তে আনসার হলো, তারপরে চুক্তি হলো COP1। না, আমি যেটা বলতে চাইছি তোমাকে সেটা হচ্ছে যে এবারে কিন্তু অলরেডি এই 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় গুরুত্ব আমি বলবো সেটা হচ্ছে যে স্টিকিং পয়েন্টস অনেক কটা আছে যেগুলো সব হচ্ছে না। এখানে আমরা বলেছি যে আমাদের অভ্যন্তরীণ সৌর জ্বালানি কর্মসূচি বিশ্বের অন্যতম বৃহৎ একটা কর্মসূচি। 2041 সালের মধ্যে দেশের মোট জ্বালানির 40% আসবে নবায়নযোগ্য উৎস থেকে। আচ্ছা, এখন এই যে নবায়নযোগ্য উৎসর প্রেক্ষিতে বলা হয়েছে যে বাংলাদেশ কিন্তু 10টা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে দিয়েছে, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতেই হবে, এটা সরাসরি বলা হয়েছে, অ্যান্ড দিস ইজ ইন দ্য রিপোর্ট অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হলো যে বড় বন উজাড় বন্ধ সম্মত হয়েছে শতাধিক বিশ্ব নেতা, উইচ ইজ ভেরি ইকুয়ালি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা তো সেখানে স্বাক্ষর করি নাই। না, আমরা স্বাক্ষর করবো ওখানে, আমরা স্বাক্ষর করবো। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় নারীর জন্য জায়গা তৈরি করা জরুরি। এটা কারণ হচ্ছে বিকজ অফ হোয়াটস হ্যাপনিং ইন আফ্রিকা, এবং পানি যে আনতে হয়, পানি টানতে হয়, এইসব করা বিভিন্ন, আমাদের দেশেও ইন দ্য রুরাল এরিয়াস একই জিনিস ঘটনা ঘটছে, ভারতে তো হচ্ছেই। স্টিকিং পয়েন্ট যেটা, সেটা আমি বলছি যে আজকে একটা আর্টিকেল আছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, যেটা ফাইন্যান্সিয়াল টাইমসে বেরিয়েছে, ওরা বলছে এই যে টাকাটা দেওয়া হবে $100 বিলিয়ন, সেইটা কিভাবে দেওয়া হবে ওইসিডির কারণে ওদের মতামত করে নিলে কেন, ওদের সাথে মিলছে না, যতটুকু খরচা হয়েছে, যতটুকু দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি অতটা দেওয়া হয়নি। এবং তুমি মানে সময় নিচ্ছে, আমি আজকে আর এগোতে পারছি না, আপনি এক লাইনের মধ্যে কনক্লুড করে দেন। এখন আমি আশা করছি যে স্টিকিং পয়েন্ট যে আছে, একটা বরিস জনসন ইন্টারেস্টিং কথা বলেছে যে কার্বন একটা আমরা জমা করার একটা কার্বন মার্কেট করতে চাই। সেই কার্বন মার্কেটটা করলে কিন্তু সবাই সেখান থেকে জমা দিল, পয়সা পেল, সেটাও ইট ক্যান বি ইউজড, এন্ড দ্যাট ইজ এ ভেরি গুড প্রসেস। থ্যাংক ইউ সো মাচ অ্যাম্বাসেডর জমির, আপনাকে কষ্ট করে স্টুডিওতে এসেছেন, এবং জনাব আনিস আলমকে। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, স্বাস্থ্য সুরক্ষা নিয়মগুলো মেনে চলবেন, আর চাইলে অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে পারেন। ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নিতে পারেন।